হ্যাঁ কি হ্যালো, শোনা যায়? এখন শোনা যাচ্ছে ভাই। শোনা যাচ্ছে সরি ভাই। ভাই, অনেকক্ষণ ধরে আমি ট্রাই করতেছিলাম, মানে ওয়াইফাই তে সমস্যা, মোবাইলে নেট দিলাম সেটাও সমস্যা। তো এখন শোনা যাচ্ছে? আমি খুবই দুঃখিত যে 4-5 মিনিট আপনাদের কথা শুনতে পাই নাই। তাহলে আমরা এখন পড়াশোনায় যাই, শোনা যাচ্ছে কিনা বলেন আরেকজন। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, আমরা আমরা একটা প্রশ্ন আজকে পড়ি। পঞ্চম অধ্যায় পড়তেছিলাম, আমি আপনাদের একটু বলি, মানে আপনারা যারা অষ্টম ব্যাচের আছেন, ঠিক আছে, আমরা একটু বেশি সময় নিয়ে পড়বো বলতে কি, আগামী শনিবার থেকে ইনশাআল্লাহ আমরা দিনে একবারের জায়গায় দুইবারও আমরা পড়তে বসবো, যদি আমরা অষ্টম ব্যাচের শিক্ষার্থীরা সময় পাই বা সবাই একত্রিত হবার চেষ্টা করি। তখন শনিবার থেকে আমরা প্রতিদিন আহ এরকম চাচ্ছি, আপনারা কি বলেন যে প্রতিদিন একটা বইয়ের 2-3টা অধ্যায়, ধরেন আপনার 5টা করে প্রশ্ন যদি থাকে, 3টা অধ্যায়ে 3-5-এ 15টা প্রশ্ন, প্রতিদিন 15টা পড়ে, অর্থাৎ 3 দিনে একটা বই শেষ করব। 3 দিন কি 4 দিনে একটা বই শেষ করব সাজেশনের প্রশ্নগুলো পড়ে। ঠিক আছে, এরকম একটা পরিকল্পনা করতেছি, সেটা হচ্ছে আগামী শনিবার থেকে ইনশাল্লাহ। ঠিক আছে, শনিবার থেকে মোটামুটি মানে ঈদের ছুটির আগ পর্যন্ত চাচ্ছি, সেই ব্যাপারে আপনারা কি বলেন? এটা একটা ভালো দিক হ্যাঁ, ভাই। ইনশাল্লাহ তো ভালো হয়। ভালো হয় তো। ইনশাল্লাহ আচ্ছা, ভালো মানে হয়। যারা অষ্টম ব্যাচে তাদের জন্য ভালো হবে, কারণ একটু চাপে পড়ে হলেও তাদের 3-4 দিনে একটা করে বই শেষ হয়ে যাবে, মানে আমার সাথে সাথে আমি বই শেষ করবো, আমার সাথে সাথে আপনারাও থাকবেন। ঠিক আছে, এইটাই আর কি। তাহলে একটা প্রশ্ন পড়বো আজকে, দেখেন একটা প্রশ্ন, সেটা হচ্ছে, দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি কি, না এইটা না, ভুল হচ্ছে, আমি একটু দেখি যে কোনটা পড়বো আজকে। আচ্ছা, এই যে এই প্রশ্নটা পড়বো, দেখেন প্রেষণা কিভাবে উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। আপনারা প্রেষণা মোটিভেশন এই অধ্যায়টা কিন্তু পড়তেছি আমরা, ছিলেন যারা জানতে পারবেন। প্রেষণা কিভাবে উৎপাদন বৃদ্ধি সাহায্য করে, প্রেষণায় উৎপাদন বৃদ্ধি এবং দক্ষতা বৃদ্ধিকে একে অপরের পরিপূরক ব্যাখ্যা দিন। দেখেন পঞ্চম অধ্যায়ে আমি যেহেতু বারবার বলছি যে আমরা প্রথম 5টা অধ্যায় বা প্রথম 6টা অধ্যায় ভালো করে পড়বো। তাহলে ধরেন যে আহ, প্রথম 6টা অধ্যায় পড়লে কি হয়, আপনার 6টা অধ্যায় 6 সেট প্রশ্ন কমন পড়ে যাবে, ঠিক আছে। আর শেষের গুলো থেকে দেখা যাচ্ছে 2টা অধ্যায় মিলে একটা প্রশ্ন হয়, এক সেট হয়। ঠিক আছে, তখন একটু ঝামেলা হয়। তাহলে 6 অধ্যায় থেকে যদি 5 অধ্যায় থেকে যদি এক সেট প্রশ্ন আসে, যেটা আমরা পড়তেছি এখন, তাইলে আপনার এই যে 6 নম্বর প্রশ্নটা আপনি বাদ দিতে পারবেন না, কারণ 6 নম্বর প্রশ্নটা বিগত বছরে আসছে এবং খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন কি বলছে। আর এখানে কিন্তু আমি একটা জিনিস বলি, সাংগঠনিক আচরণ 6টা 7টা প্রশ্ন যাই থাকুক না কেন সাজেশনে, সবগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকবে, হুবহু মুখস্থ করেন আর না করেন, যাতে পরীক্ষায় অন্তত লিখতে পারেন। দেখেন কি বলছে, প্রেষণা কিভাবে উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে, আমরা শুধুমাত্র প্রথমে এই অংশটুকু পড়বো আজকে। নরমালি পড়ে যাচ্ছি, ঠিক আছে, আমরা শনিবার থেকে ইনশাল্লাহ মাথা ঠান্ডা করে
আমি খুব প্রেশারের ভিতরে আছি, আমি যে নোট লিখতেছি জানেন আপনারা, ঠিক আছে, সারা দেশে বহু মানুষকে ওইটা কুরিয়ার করতেছি, মানে কাজে জড়াই গেছি, এখন আর মানে সরে আসতে পারতেছি না, ঠিক আছে। এইটাই আর কি, এই জন্য একটু সময় নিচ্ছি, নোটটা লেখা শেষ হয়ে গেলে আমাদের পড়তেও সুবিধা হবে। মানে বইতে অনেক বড় বড় করে দেওয়া, নোট থেকে দরকারে পড়ে নিব। দেখেন, প্রেরণা মোটিভেশন হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তি বা কর্মীদের মধ্যে কাজের প্রতি উদ্দীপনা সৃষ্টি করে, তাদের লক্ষ্য অর্জনে উদ্বুদ্ধ করে এবং তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে। আপনি এখানে কমাই দিতে পারবেন না, কিন্তু লেখার সময় ছোট করছি, দেখেন 5টা পয়েন্ট দিছি, 5টা থেকে 10টা 12টা 8টা পর্যন্ত দেওয়া যায়, কিন্তু 5টা দিছি, আবার পরেরটায় 5টা। দেখেন, উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে প্রেরণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কর্মীদের কাজের প্রতি উদ্যোগ, আগ্রহ এবং পারফরমেন্স উন্নত করতে সাহায্য করে। আমরা এই ভূমিকাটা বুঝে নিজের থেকে লিখব, ঠিক আছে। এবার দেখেন, প্রেরণার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির উপায়, পয়েন্টস গুলো মুখস্থ করি। প্রেরণা মানে মোটিভেশনের মাধ্যমে কিভাবে প্রোডাকশন বাড়াবো, দেখেন, কর্মীর উদ্যম এবং আগ্রহ বৃদ্ধি, মানে আগে কর্মীর উদ্যম এবং আগ্রহ বাড়াবো, 1 নাম্বার। লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ, কর্মীর উদ্যম এবং আগ্রহ বাড়াবো, লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করবো। এটা কি বলছে দেখেন, কর্মীদের যদি তাদের কাজের স্পষ্ট লক্ষ্য থাকে, সে অনুযায়ী তাদের পুরস্কৃত করা হয়, তবে তারা আরো বেশি দক্ষতার সাথে কাজ করতে আগ্রহী হবে। লক্ষ্য মানে কি? টার্গেট, যে তুমি এই 100টা কাজ করো, 100টা কাজ করলে তোমার টার্গেট ফিল আপ হবে এবং তোমাকে এত টাকা কমিশন দেবো, অথবা তুমি তোমার আজকের দায়িত্ব শেষ, আজকের কাজ শেষ, ঠিক আছে। এইভাবে আমরা যদি টার্গেট নির্ধারণ করে দিই, আনলিমিটেড যদি থাকে, কতক্ষণে, মানে 8 ঘন্টা কতগুলো কাজ করতে হবে, কখন শেষ হবে কাজ, এরকম থাকলে কর্মীরা উৎসাহ পায় না। এই জন্য 2 নম্বর পয়েন্টে বলছে লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, অর্থাৎ তাদেরকে টার্গেট দিতে হবে এবং তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে দিতে হবে, যাতে তারা সেই অনুযায়ী কাজ করে। আলামিন ভাই কত পৃষ্ঠা? ভাই এটা হচ্ছে 5ম অধ্যায় থেকে পড়তেছি, এটা বইতে নাই, এটা বিগত বছর আসছে, এটা যে দেখেন নোটে দেখেন, নোট থেকে একটু দেখে আইডিয়া নিয়ে নেন, ঠিক আছে। প্রশ্নটা আমরা শনিবার থেকে, আপনারা যারা 8ম ব্যাচের আছেন, পাশাপাশি 9ম ব্যাচের আছেন, শনিবার থেকে শনি রবি সোম মঙ্গল, ঈদের আগে একটা বই শেষ, ঈদের আগে একটা না 2টা বই শেষ করতে হবে শনিবার থেকে। শনিবারে কি বার, কত তারিখ? 21 তারিখ। শনিবার অথবা শুক্রবার থেকে হতে পারে সেটা, শুক্রবার থেকে শুক্র শনি রবি সোম 4 দিনে একটা বই শেষ করবো ইনশাল্লাহ। আপনারা 8ম ব্যাচের তো পরীক্ষার জন্য উপকার হবে তাদের, 9ম ব্যাচে যারা আছেন তাদের বই বছর শুরুর আগে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমার টার্গেট, আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। দেখেন, প্রেষণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির উপায়, আমরা 1 এবং 2 পড়লাম। 3 নম্বরে কি আছে দেখেন, সঠিক পুরস্কারের ব্যবস্থা, বেতন বৃদ্ধি, বোনাস, পদোন্নতি, স্বীকৃতি ইত্যাদি কর্মীদের কাজের প্রতি মনোযোগী হতে উৎসাহিত করে, যা উৎপাদন বৃদ্ধি করে। দেখেন, এখানে বড় একটা পয়েন্ট আছে, বইতে প্যারাগ্রাফ আছে, এটাকে একটা বাক্যে নিয়ে আসছি, কারণ পরীক্ষার সময় একটা বাক্যের বেশি লেখা সম্ভব না। সঠিক পুরস্কারের ব্যবস্থা, সঠিক পুরস্কারটা কি? আপনি একটা মেডেল দিলেন, ওর তো প্রতি মাসে বেতন দরকার, ওর পদোন্নতি দরকার, কাজের স্বীকৃতি দরকার, আপনি একটা মেডেল দিয়ে দিলেন, একটা সার্টিফিকেট দিলেন, সার্টিফিকেট সঠিক পুরস্কার না। প্রেষণার মাধ্যমে আপনি শ্রমিকের উৎপাদনশীলতা বাড়াতে হলে অবশ্যই আপনাকে সঠিক পুরস্কার দিতে হবে। একটা সার্টিফিকেট দিয়ে দিলে ওটা কিছুই কাজে লাগবে না। বেতন বৃদ্ধি, বোনাস, পদোন্নতি, স্বীকৃতিতে কর্মীদের কাজের প্রতি মনোযোগী হতে উৎসাহী করে, যা বেতন উৎপাদন বৃদ্ধি করে। আচ্ছা, 4 নম্বরে কি দেখেন, কর্ম পরিবেশের উন্নয়ন। প্রচন্ড গরম, তাহলে তার ভিতরে সে কাজ করতে পারবে না। দেখেন, ভালো কর্ম পরিবেশ, আরামদায়ক অফিস ব্যবস্থা, সুষ্ঠু নেতৃত্ব, সহযোগিতামূলক আচরণ কর্মীদের মনোবল বৃদ্ধি করে এবং উৎপাদনশীলতা বাড়ায়। এই যে সুষ্ঠু নেতৃত্ব মানে কি, ম্যানেজমেন্ট, ম্যানেজার, এক্সিকিউটিভ, ওরা যদি ব্যবহার খারাপ হয়, সহযোগিতামূলক আচরণ না করে, তাহলে তো কর্মীদের উৎপাদনশীলতা বাড়বে না, তারা হতাশ হয়ে পড়বে। এটা কিন্তু বাস্তব, ঠিক আছে। আমরা সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের অধীনে অনেক লোক আছে, আমরা এই বিষয়গুলো অ্যাপ্লাই করব। কর্মীদের দক্ষতা ও প্রশিক্ষণ প্রদান, দেখেন, উপযুক্ত প্রশিক্ষণ এবং উন্নয়নমূলক কার্যক্রম কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে, যা তাদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। তাইলে আমরা এখানে কি পেলাম? কর্মীর উদ্যম ও আগ্রহ বাড়াবো, লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করে দিব, টার্গেট দিয়ে দেবো 100টা কাজ করো, এটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। সঠিক পুরস্কারের ব্যবস্থা করব, কর্ম পরিবেশের উন্নয়ন করব, কর্মীদের দক্ষতা ও প্রশিক্ষণ প্রদান করব। আপনি ভালো করে পয়েন্টস গুলো মাথার ভিতরে কাজে লাগান, তাইলে পরীক্ষার সময় প্রথমে 3টা মনে আসবে, বাকি 2টা লিখতে লিখতে, 3টা লিখতে লিখতে বাকি 2টা মনে এসে যাবে। তাহলে প্রেষণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির উপায় আমরা 5টা পয়েন্টস এর ভিতরে সব নিয়ে আইছি, এই 5টাই মূল মনে করেন, এই 5টার বাইরে আর নাই, 5টাই মেইন। তাহলে প্রথম অংশ শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় অংশ দেখেন, দ্বিতীয় অংশ বড় করি নাই, কারণ এটা বড় করলে সম্ভব না। দেখেন, দ্বিতীয় অংশ 4টার ভিতরে শেষ করে দিয়েছি।
দেখেন দ্বিতীয় অংশটা কি, প্রেষণায় উৎপাদন বৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধিকে একে অপরের পরিপূরক ব্যাখ্যা দিন। প্রশ্নটাকে বুঝি। মোটিভেশনে উৎপাদন বৃদ্ধি মানে মোটিভেশন দিয়ে উৎপাদন বৃদ্ধি এবং দক্ষতা বৃদ্ধি, এই দুইটা কি একটার সাথে একটা রিলেটেড, মানে একটা কি আর একটাকে শূন্যস্থান পূরণ করে, পরিপূরক? বুঝতে পারছেন? তো এখানে কি বলছে আমরা একটু পড়ি। দেখেন, হ্যাঁ, প্রেষণা উৎপাদন বৃদ্ধি এবং দক্ষতা বৃদ্ধি, এখানে একটু বৃদ্ধিতে, এখানে একটু ত একারে ভুল আছে, মানে আমি বানান কতবার চোখ বুলাইছি তার ঠিক নাই, ঠিক আছে? এখানে তারপরে দেখেন, এটা আপনারা বুঝে নেবেন যারা নোট নিছেন। হ্যাঁ, প্রেষণা উৎপাদন বৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধিতে একে অপরের পরিপূরক, এখানে তে দিবেন, কারণ দক্ষতা বৃদ্ধি উৎপাদন বৃদ্ধিকে সহায়তা করে। উৎপাদন বৃদ্ধিতে হবে এখানে, যখন কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় তখন তারা কাজ আরো দ্রুত, সঠিক এবং কার্যকরভাবে সম্পাদন করতে পারে, ফলে উৎপাদন বৃদ্ধি পায়। আমরা কিন্তু এখানে কি পড়তেছি, দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি কি একে অপরের পরিপূরক কিনা। দেখেন একটার সাথে আর একটা রিলেটেড কিনা, একটা পূরণ হলে আর একটা পূরণ হয় কিনা, এটা হচ্ছে পরিপূরকের মিনিং। যখন কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় তখন তারা কাজ আরো দ্রুত, সঠিক, কার্যকরভাবে সম্পাদন করতে পারে। দক্ষতা বৃদ্ধি পেলে কাজ দ্রুত সম্পাদন করে, তার মানে উৎপাদন বাড়ে। তার মানে এভাবে দেখেন, দক্ষতা বাড়লে উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়লে দক্ষতা বাড়ে। উৎপাদন বাড়া মানে কি, তার নিশ্চয়ই সে ভালো কাজ করছে, তার মানে দক্ষতা বাড়ছে, একটার সাথে একটা রিলেটেড। আবার 2 নম্বরটা পড়ি, দেখেন, উৎপাদন বৃদ্ধি প্রেষণা বাড়ায়। এই যে কেবল যেটা বললাম, আমরা মনে করি যে মোটিভেশন দিলে উৎপাদন বাড়ে, কিন্তু উৎপাদন বাড়লেও কিন্তু মোটিভেশন বাড়ে। হঠাৎ করে আপনার আপনার দ্বারা আপনি কাজ করলেন 8 ঘন্টা, আপনার দ্বারা অনেকগুলো ফাইল মানে সলভ হয়ে গেছে, প্রবলেম সলভ হয়ে গেছে, অনেকগুলো কাজ হয়ে গেছে, অনেকগুলো উৎপাদন হয়ে গেছে। তাহলে কি আপনি খুব খুশি হবেন না যে আমি খুব অল্প কাজ করে বা আমি খুব মনোযোগ দিয়ে কাজ করে এতগুলো উৎপাদন বেড়ে গেছে? এটা তো হয় না, এই খুশিটা। তো এখানে কি বলছে দেখেন, উৎপাদন বৃদ্ধি প্রেষণা বাড়ায়। যখন কর্মীরা দেখে যে তাদের পরিশ্রমের ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং তারা এবং এবং তারা স্বীকৃতি পাচ্ছে, তখন তারা আরো উৎসাহিত হয় এবং তাদের দক্ষতা আরো উন্নত করতে আগ্রহী হয়। আমরা বুঝে গেলাম, তাই না? ভিতরে কি আছে বুঝবেন, ভিতরেরটা বানায় লিখবেন, অথবা বারবার পড়তে পড়তে এখানে যে ভাষাটা আছে, ঠিক আছে, অনেকটা ওই ভাষার কাছাকাছি লিখে দিয়ে আসবেন। তাহলে আমরা দুটা পড়লাম, একটা হচ্ছে দক্ষতা বৃদ্ধি উৎপাদন বৃদ্ধিকে ত্বরান্বিত করে। 2 নম্বরটা হচ্ছে উৎপাদন বাড়লে প্রেষণা বাড়ে, মানে 1 এবং 2 হচ্ছে একে অপরের বিপরীত দিক দিয়ে আসতেছে। এবার 3 নম্বরটা দেখি, প্রেষণা দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, আবার মোটিভেশনটা কি করে, দক্ষতাও বাড়ায়। কিভাবে দেখি, যদি কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, সুযোগ এবং উৎসাহ প্রদান করা হয় তাহলে তারা নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য অনুপ্রাণিত হয় এবং কাজের মান উন্নত করে। যদি কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, সুযোগ এবং উৎসাহ প্রদান করা হয় তাহলে তারা নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য অনুপ্রাণিত হয় এবং কাজের মান উন্নত করে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন 4 নম্বরে কি বলছে, দক্ষ কর্মী মানেই অধিক উৎপাদনশীল কর্মী। দক্ষ কর্মীরা কম সময়ে অধিক কার্য সম্পাদন করতে পারে, যা উৎপাদনশীলতা বাড়ায় এবং সংস্থার লাভজনকতা বৃদ্ধি করে। লাভজনকতা, বুঝতে পারছেন, লাভ বাড়ায়। এবার উপসংহারে কি বলছে, প্রেষণা কর্মীদের মধ্যে কর্মস্পৃহা সৃষ্টি করে, যা দক্ষতা বৃদ্ধির প্রধান চালিকা শক্তি। দক্ষতা বৃদ্ধির ফলে উৎপাদনশীলতা বাড়ে, উৎপাদন বৃদ্ধির ফলে কর্মীরা আরো দক্ষ হয়ে যায়, ফলে প্রেষণা দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি একটি পরস্পর সম্পর্কিত চক্র। আমরা এবার মূল কথায় আসলাম, ওই যে একে অপরের পরিপূরক কিনা। হ্যাঁ, প্রেষণা দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধিটি পরস্পর সম্পর্কিত চক্র প্রেষণায়, ঠিক আছে, যা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। তাহলে এবার বলেন, আমরা প্রেষণা এখানে লিখতে পারবো না, প্রশ্নটাকে বুঝতে পারছি? পয়েন্টস গুলো একটু মুখস্থ করবেন, ঠিক আছে, আর ভিতরের কথাটা নিজে বানাই লিখবেন। পয়েন্টস ঠিক থাকলে যারা কর্মজীবী, যারা সময় পান না, ঠিক আছে, সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে বলেন, আপনার ক্ষেত্রে বলেন, ঠিক আছে, আমরা বেশিরভাগ স্টুডেন্ট আছে হয়তো পয়েন্টস মুখস্থ করে গেলে দিলেই মার্কস আসবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এখানে কিন্তু দেখেন কয়টা প্রশ্ন আছে এই অধ্যায়ে, আমি একটু দেখি, ভয়ের কিছু নাই। এখানে দেখেন 9টা প্রশ্ন, একটু ভালো করে দেখেন, এই 9টা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে গেলে কি আপনার সমস্যা?
9টা সম্পর্কে আইডিয়া নিয়ে গেলে মানে এই অধ্যায় ছোট করতে পারি নেই, 4টা 5টা দিতে পারি নেই, তবে দেওয়া যাবে। যারা অষ্টম ব্যাচের আছেন, প্রথম পরীক্ষাটা হয়ে গেলে মৌলিক ব্যবস্থাপনা, তখন আপনি বুঝতে পারবেন বা একটা আইডিয়া নিতে পারবো যে কি হবে, কিভাবে আসতেছে প্রশ্নগুলো, ঠিক আছে? তখন একটু কমানো যাবে। তবে এই 9টা পড়লে বোধ হয় এখান থেকে 3টা চোখ বুঝে কমন পড়ে যাবে। 9টা সম্পর্কে আইডিয়া নিয়ে হলে যাবেন। আপনি কি প্রত্যাশা তৈরি ব্যবস্থাকে প্রত্যাশাপনের সহায়ক বলে মনে করেন? আপনার মতের পক্ষে যুক্তি, এটা একটা বুঝতে হবে অনেক ভালোই। দেখেন 5টা পয়েন্ট দিচ্ছি। তাহলে কি আমরা আজকে এখানেই শেষ করব নাকি আরো একটু এগোবো বলেন আপনারা? 21 মিনিট হয়েছে মাত্র। আর একটু আগালে ভালো হয় ভাই। ভাই আর একটু এগোবো? জি জি একটু পড়ি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন থিওরি এক্স এবং থিওরি ওয়াই এর মধ্যে কি আছে এটা কিন্তু আমরা পড়ে ফেলছি কালকে, ঠিক আছে? এটা বোধহয় মনে আছে আপনাদের। আমরা 9-এ যাবো না, আমরা এর আগে বাকি আছে কিনা দেখি। থিওরি 8 নাম্বার পড়ছি, আজকে 7 নাম্বার পড়ছি, আপনাদের মনে আছে? আবার পড়বো ধরো রিভাইসের সময়। 6 নাম্বার পড়লাম আজকে। এই যে 5 নাম্বারটা, ঠিক আছে? এটা ওই যে একজন আপা আছেন, উনি বোধহয় নাই এখানে, ঠিক আছে? উনি এই তথ্যগুলো বুঝতে চাইছিলেন বারবার। উনি আসলে আমরা কালকে এটা পড়ি, 5 নাম্বারটা। দেখেন, আর এটা পড়ছিলাম এই মনে আছে গতকালকে। এই চিত্রটা একটু কঠিন মনে হয়েছিল, ঠিক আছে? মাহমুদা আপা আমাকে একটা ছবি শেয়ার করলেন অন্য একটা বইয়ের থেকে, সেখানে এই চিত্রটা আছে। ওনাকে বলবো চিত্রটা ওই ছবিটা শেয়ার করতে। আপনি এই চিত্রটার একটু বিবরণ দেয়। দেখেন কালকে কিন্তু এটা মুখস্থ করাই দিছিলাম জায়গায় বসে, আপনাদের মনে আছে যে এটা বোধহয় হয়ে গেছিল আপনাদের। দেখেন এখানে এই চিত্রটা কিভাবে দেবেন। আমি পরীক্ষা আসলে এই চিত্রটা কিন্তু আমি দিতে পারবো না বা মনে থাকবে না। দেখেন কোনটা কতটুকু বাড়বে, দাগটা দেখা যায়? দেখেন এটা সাধারণভাবে মনে রাখা একটু কঠিন। আমি নিরাপত্তাকে বেশি বাড়াবো নাকি পদমর্যাদাকে বেশি বাড়াবো, এটা কঠিন। আর ধারাবাহিকভাবে একটার পর একটা লেখা এটা সম্ভব না। এখানে আপনি করবেন কি, যেসব উপাদান কর্ম অসন্তুষ্টি সৃষ্টি করে এটা লিখবেন প্রথমে, যেসব উপাদান কর্ম সন্তুষ্টি সৃষ্টি করে এটা লিখবেন প্রথমে, ঠিক আছে? লিখার পরে এখানে কয়টা আছে, অনেকগুলো আছে না? আপনারা কিন্তু এখানে বিবরণ দেয় নাই অনেকগুলোর, যে আপনি সবগুলো আপনি লিখবেন এরকম কিন্তু বলে নাই, ঠিক আছে? এখানে যে কয়টা আছে এখান থেকে আপনি 5টা দেন। এখানে কয়টা আছে? এই পাশে বাম পাশে 5টা, এখান থেকেও 5টা দেন। এই যে দাগটা, এই দাগটার মাত্রা আপনি ইচ্ছা মতন দিতে পারেন, স্যার ধরতে পারবে না। 5টা দিলে একটু এলোমেলো করে দিলে স্যার ওটা দেখবে না, ঠিক আছে? এখানে অর্জনটা যদি বড় হয়ে যায় ছোট হয়ে যায় এগুলো দেখবে না। অথবা আপনি এই দাগ না দিয়ে শুধুমাত্র এই পাশে যেসব উপাদান কর্ম সন্তুষ্টি সৃষ্টি করে 5টা দিলেন, যেসব উপাদান কর্ম সন্তুষ্টি সৃষ্টি করে এখান থেকে 5টা দিলেন, দিয়ে এই যে 50% 40% এই বরাবর এবার দিয়ে দিলেন, ঠিক আছে? আর এই চিত্রটা ঠিক মতন একটু দিলেন, সঠিক যেটা বইতে আছে। তাহলে চিত্র স্যার দেখলেই যে না সে আঁকছে, লিখছে, আর উপরে সব ঠিক আছে। এটা আপনি 8-এর ভিতরে 7 পেয়ে যাবেন বা 8-এ 8ও পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তাহলে এটা চিত্র সম্পর্কে ধারণা গেল। এবার এইটা আপনাদের মনে পড়ে, এই তথ্যটা কিন্তু বারবার আসে, চাহিদা সোপান তথ্য। শাহজাহান ভাই আছেন, শাহজাহান ভাই বলছিলেন যে এটা আসলে লিখতে পারবেন। 5টা দেখেন, জি 5টা ভাই জি জি। পিরামিড, মানে এটা বুঝলে জায়গায় বসে মুখস্থ। আমি আমি মনে আছে আমরা সবাই মানে বলতে পারছিলাম প্রশ্নটা। আচ্ছা, তারপরে 2 নম্বরে দেয়। 2 নম্বরে কি বলছে? 2 নম্বর প্রশ্নটা পড়াইছিলাম, সাধারণ ভাই কি মনে পড়ে বলেন তো ভাই, বড় ভাই? চাহিদা শোভন দত্ত ভাই। হ্যাঁ, প্রেষণের গুরুত্ব এটা পড়াইছিলাম, মনে আছে? এই যে পি সমান ফাংশন অফ, সরি, পারফরমেন্স সমান ফাংশন অফ এ, অর্থাৎ এ হচ্ছে অ্যাবিলিটি, এম হচ্ছে প্রেষণা বা মোটিভেশন, ঠিক আছে? এটা আমরা পড়ছিলাম, এটা 2 নাম্বারটা। আচ্ছা, 1 নাম্বারটাও পড়ছিলাম, আপনাদের মনে পড়ে? তাহলে আমরা এখানে কোনটা কোনটা পড়লাম দেখেন। 1 পড়ছি, 2 পড়ছি, 3 পড়ছি, 4 দিয়ে উপাদান তত্ত্ব এটা পড়ছি। দিয়ে উপাদান তত্ত্বের অপর নাম হাইজিন ফ্যাক্টর, হাইজিন তথ্য। সমাধান তথ্যটা শুধু পড়ি নাই। প্রেষণা 6 নাম্বার পড়ছি, 7 নাম্বার পড়ছি, 8 নাম্বার পড়ছি, এই 9 নাম্বারটা পড়ি নাই। এই 9 নাম্বারটায় চলে গেছে দেখেন। এই দেখেন 9 নাম্বার। আপনি কি প্রত্যাশা তথ্যটি ব্যবস্থাপকদের প্রত্যাশা পূরণের সহায়ক বলে মনে করেন? আপনার মতের পক্ষে যুক্তি দিন। এই যে আমাদের যে পরীক্ষাটা হবে না অষ্টম মাসে, তার আগে যে একটা পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষায় আগে অথবা তার করোনার আগে এরকম হবে, ওই পরীক্ষাটায় সবগুলো এরকম 9 নাম্বারের মতন প্রশ্ন আসছে, বুঝতে পারছেন? এরকম প্রশ্ন আসলে কিন্তু লেখা কিন্তু খুব জটিল। যেমন আপনি কি সহায়ক বলে মনে করেন? আপনার মতের পক্ষে যুক্তি দিন। এখন মতের পক্ষে যুক্তি দিতে বললে
কয়টা পয়েন্টস লিখবো, কি লিখবো, এটা দিশাহারা হয়ে যেতে হয়। ঠিক আছে, তো এই বিগত বছরের প্রশ্নগুলো পড়বো একটু, তাহলে কাজে লাগবে। দেখেন, ভিক্টর এইচ ভ্রুম এর প্রত্যাশা তত্ত্ব, এক্সপেক্টেন্সি থিওরি ব্যবস্থাপকদের জন্য একটি কার্যকরী নির্দেশিকা হতে পারে, কারণ এটি কর্মীদের প্রেষণা কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করে। ক্লিয়ার কথাটা? ভিক্টর এইচ ভ্রুমের প্রত্যাশা তত্ত্বটা ব্যবস্থাপকদের জন্য, মানে ম্যানেজারদের জন্য একটি কার্যকরী নির্দেশিকা হতে পারে, কারণ এটি কর্মীদের প্রেষণা কিভাবে কাজ করে সেটা ব্যাখ্যা করে। মানে প্রেষণাটা কর্মীর মধ্যে কিভাবে কাজ করে সেটাই এই তথ্যটা ব্যাখ্যা করে, প্রত্যাশা তথ্যটা। ঠিক আছে, আমি আপনাকে বলে রাখি, আমরা যে একটা প্রশ্ন বললাম না যে পরে পড়বো, ওইটা কিন্তু প্রত্যাশা তত্ত্ব। প্রত্যাশা তত্ত্বটা আপনারা বুঝতে পারছেন যে প্রত্যাশা নিয়ে, মানে একজন কর্মী কি প্রত্যাশা করে সেইটা। আমরা ওটা না পড়ে এটা পড়তেছি, বুঝতে অসুবিধা হবে না। একজন ব্যবস্থাপক যদি এই তত্ত্বের মূল উপাদানগুলো বুঝতে পারেন, মূল উপাদানগুলো কি, প্রত্যাশা, উপকরণ, মানদণ্ড বুঝতে পারেন, তা কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে তিনি তার কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হবেন। আমরা ভূমিকাটা বুঝতে পারছি। ভিক্টর এইচ ভ্রুমের প্রত্যাশা তথ্য ব্যবস্থাপকদের জন্য কার্যকর হতে পারে। একজন ব্যবস্থাপক যদি এই তথ্যের কার্যকর প্রয়োগ করেন বা এই তথ্যের মূল উপাদানগুলো যদি বুঝতে পারেন, তাহলে তিনি কার্যক্ষেত্রে প্রয়োগ করলে তিনি সফল হবেন, তিনি কর্মীদের কর্মদক্ষতা বাড়াতে পারবেন। এটা হচ্ছে ভূমিকা। এবার আমরা দেখি প্রশ্নের দুইটা অংশ। একটা হচ্ছে, আপনি কি প্রত্যাশা তথ্যটি ব্যবস্থাপকদের প্রত্যাশা পূরণের সহায়ক বলে মনে করেন? ঠিক আছে, এখানে আপনি লিখবেন, এখানে আমি মিসিং করছি, দেখেন এগুলো কোনো কিছুই মিসিং হয় না, এটা মিসিং হয়েছে। দেখেন, আপনি লিখবেন হ্যাঁ, প্রত্যাশা তত্ত্বটি ব্যবস্থাপকদের প্রত্যাশা পূরণের সহায়ক। এটা যদি হ্যাঁ হয়ে থাকে আপনার পক্ষে হ্যাঁ লিখবেন, না হলে আপনি না লিখবেন, এখানে স্বাধীনতা আছে, আপনার মতের পক্ষে যুক্তি। এবার আমি কি লিখছি দেখেন, কর্মীদের কর্মদক্ষতা ও কয়টা পয়েন্টস আগে দেখেন আপনাদের, 5টা। ঠিক আছে, 5টা। দেখেন, কর্মীদের কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে। শিরোনামটা কি? কর্মীদের কর্মদক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে। কে পারে? প্রত্যাশা তত্ত্ব। আচ্ছা, গেল। 2 নম্বরে কি আছে? কার্যকরী পুরস্কার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে। কে পারে? প্রত্যাশা তত্ত্বটা, মানে পুরস্কার দেওয়ার নিয়মটা, সিস্টেমটা কার্যকর ভাবে একটা প্রতিষ্ঠানে মানে এই প্রথাটা চালু হতে পারে, এই তথ্যটা যদি অ্যাপ্লাই করা হয়, সেটা বলছে। 3 নম্বরে কি বলছে দেখেন, কর্মীদের প্রয়োজন ও প্রত্যাশা বোঝার সুযোগ তৈরি করে। কর্মীদের কি প্রয়োজন, কর্মীদের প্রত্যাশাটা কি, এটা কিন্তু ম্যানেজমেন্ট বুঝতে চায় না বা বুঝতে পারে না, কিন্তু এই তথ্যটা অ্যাপ্লাই করা হলে সেটা বোঝার সুযোগ তৈরি হবে। কাদের জন্য হবে? ব্যবস্থাপকদের জন্য। এই প্রত্যাশা তত্ত্বটা কিন্তু ব্যবস্থাপকরা অ্যাপ্লাই করবেন, আমরা শ্রমিকরা অ্যাপ্লাই করবো না, আমরা যারা ব্যবস্থাপক তারা অ্যাপ্লাই করবো। দেখেন 4 নম্বরে কি আছে? কর্ম পরিবেশ উন্নত করতে সহায়ক। কে সহায়ক? প্রত্যাশা তত্ত্ব। নেতৃত্ব ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করে। কে বৃদ্ধি করে? প্রত্যাশা তত্ত্ব। এবার একটু পড়ি। কর্মীদের কর্মদক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে। দেখেন, ব্যবস্থাপকরা যদি নিশ্চিত করতে পারেন যে কর্মীরা তাদের প্রচেষ্টার ফলস্বরূপ কাঙ্ক্ষিত ফলাফল পাবেন, তাহলে কর্মীরা কাজের প্রতি বেশি মনোযোগী হবেন। এটি সরাসরি সংগঠনের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এখানে কি বললো? ব্যবস্থাপক নিশ্চিত করতে পারেন যে কর্মীরা তাদের প্রচেষ্টার ফলস্বরূপ কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। তার মানে প্রত্যাশা তথ্যে এটা বলা আছে যে তাদেরকে পুরস্কৃত করা, কর্মীদের কর্মদক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে তাদের প্রচেষ্টার ফলস্বরূপ কাঙ্ক্ষিত ফলাফল দিতে হবে, ফলাফল দিব। যেমন প্রমোশন বোনাস, এটা যদি নিশ্চিত করা যায় তাহলে কি হবে? ওইটা হবে, দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়বে। কার্যকরী পুরস্কার ব্যবস্থা। ভ্রুমের তথ্য অনুযায়ী কর্মীরা যখনই অনুপ্রাণিত হন, যখন তারা মনে করেন তাদের কর্ম সম্পাদনের ফলে কাঙ্ক্ষিত পুরস্কার পাবেন, এটা মনে করলেই তখন তারা কি হয়? অনুপ্রাণিত হন। সুতরাং ব্যবস্থাপকদের উচিত ন্যায্য ও স্বচ্ছ পুরস্কার ব্যবস্থা তৈরি করা, যাতে কর্মীরা উৎসাহ পান এবং কাজের প্রতি আগ্রহী থাকেন। কর্মীদের প্রয়োজন ও প্রত্যাশা বোঝার সুযোগ তৈরি হবে। দেখেন, ব্যবস্থাপকরা যদি কর্মীদের মানদণ্ড, ঠিক আছে, বুঝতে পারেন, তাহলে তারা তাদের কর্মীদের জন্য উপযুক্ত অনুপ্রেরণামূলক উপায় খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, উদাহরণস্বরূপ কেউ বেতন বৃদ্ধিকে বেশি গুরুত্ব দেয়, কেউ আবার কর্মস্থলের স্বীকৃতি এবং পদোন্নতিকে বেশি মূল্যায়ন করে। সঠিক অনুপ্রেরণার মাধ্যমে কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধি করা সম্ভব। কর্মীদের প্রয়োজন কি? কেউ কি পদবি চায়, কেউ কি ভালো একটা ডেস্ক চায়। দেখেন, অনেক জায়গায় ডেস্কের অভাবে অনেকে হীনমন্যতায় ভোগে কাজ করতে, ডেস্ক দিলে তার উৎপাদনশীলতা বেড়ে যায়। এটা একটা কর্মীদের প্রত্যাশা, প্রয়োজন। আবার বেতন বৃদ্ধি, কেউ চায়
যেভাবে কাজ করাক না কোনো বেতন বৃদ্ধি, কেউ চায় আর একটা বোনাস বৃদ্ধি, ঠিক আছে? তাদের প্রত্যাশা বুঝে আমার কর্মীর মানদণ্ড বলতে কি বোঝানো হয়েছে, মানে কর্মী কি চায়, কর্মীর প্রত্যাশা কি, সেটা হচ্ছে প্রত্যেকটা কর্মীর মানদণ্ড। এবার আমরা 4 নম্বরে যদি দেখি, কর্ম পরিবেশ উন্নত করতে সহায়ক। যদি কর্মীরা বিশ্বাস করেন যে তাদের প্রচেষ্টা প্রকৃতপক্ষে মূল্যায়িত হবে, তাহলে তারা নেতিবাচক মনোভাব পরিহার করে আরো উদ্যোগী হয়ে কাজ করবেন। এটি কর্ম পরিবেশ উন্নত করে এবং সংগঠনের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্ম পরিবেশ উন্নয়ন কখন হবে? আমরা কিন্তু পড়তেছি প্রত্যাশা তত্ত্ব। দেখেন, ব্যবস্থাপকদের প্রত্যাশা পূরণে সহায়ক কিনা। তাহলে 4 নম্বরে কি বলছে? কর্ম পরিবেশ উন্নত করবে প্রত্যাশা তত্ত্ব। কিভাবে করবে? যদি কর্মীরা বিশ্বাস করেন যে তাদের প্রচেষ্টা প্রকৃতপক্ষে মূল্যায়িত হবে, তাহলে তারা নেতিবাচক মনোভাব পরিহার করে আরো উদ্যোগী হয়ে কাজ করবে। আর যদি ভাবে না, এক কাজ করতেছি, জানুয়ারিতে বেতন বাড়বে না, বা মিথ্যা কথা বলতেছে ম্যানেজমেন্ট, তাহলে তারা উদ্যোগী হবে না। এটি কর্মপরিবেশ উন্নত করে এবং সংগঠনের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মপরিবেশ শৃঙ্খলা বিধান দিয়ে উন্নত করা যায় না, ঠিক আছে? কর্মীদের বোঝাইতে হবে যে ম্যানেজমেন্ট তাদের মূল্যায়ন করবে, এটা বাস্তব হলেই কর্মপরিবেশ এমনিতে উন্নত হয়ে যায়। নেতৃত্ব ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করে। একজন দক্ষ ব্যবস্থাপক জানেন কেবল আদেশ দিয়ে নয়, বরং কর্মীদের অভ্যন্তরীণ অনুপ্রেরণা জাগ্রত করে সর্বোচ্চ পারফরম্যান্স আদায় করা সম্ভব। প্রত্যাশা তথ্য ব্যবস্থাপকদের কর্মীদের মনস্তত্ত্ব বুঝতে ও সঠিকভাবে নেতৃত্ব দিতে সাহায্য করে। আবার বলি, এটা একজন দক্ষ ব্যবস্থাপক জানেন কেবল আদেশ দিয়ে নয়, বরং কর্মীদের অভ্যন্তরীণ অনুপ্রেরণা জাগ্রত করার মাধ্যমে তাদের পারফরম্যান্স বাড়ানো সম্ভব। প্রত্যাশা তথ্য আর এটাই করে, ঠিক আছে? এবার উপসংহারে কি আছে? হ্যাঁ, প্রত্যাশা তথ্য ব্যবস্থাপকদের প্রত্যাশা পূরণের সহায়ক। এটি ব্যবস্থাপকদের এমন একটি কাঠামো প্রদান করে যার মাধ্যমে তারা কর্মীদের প্রেরণা বাড়িয়ে উৎপাদনশীলতা বাড়ায়, কর্মপরিবেশ উন্নত এবং সংগঠনের লক্ষ্য অর্জন করতে সাহায্য করে, ঠিক আছে? কাজে একজন ব্যবস্থাপক সফল হবার জন্য বা তার প্রতিষ্ঠানকে ভালো অবস্থায় নিয়ে যেতে প্রত্যাশা তত্ত্ব প্রয়োগ করতে পারেন, ঠিক আছে? তাহলে এবার আপনারা অনেকে ঘুমায় পড়ছেন, সবাই ক্লান্ত, না? আমি বুঝতে পারছি। আমি বোধহয় আপনাদের থেকে একটু বেশি ক্লান্ত, কারণ না ভাই, না শুনতেছি ভাই, শুনতেছি, ক্লাস শুনতেছি ভাই। জি, অফিস থেকে 2টায় বের শুনতেছি। হয়ে আপনার 3টা থেকে শুরু করছি কাজ, এখন পর্যন্ত কাজ করতেছি, ঠিক আছে? এটাই আর কি, বেশি ক্লান্ত। যাকে তার ভিতর তো 2টা 3টা প্রশ্ন পড়লাম, কিন্তু আমার মন মতন হয় নাই, আমি ভালো করে আজকে পড়তে পারি নাই, বা আমার ভালো করে মুখস্থ হয় নাই, ঠিক আছে? আমি ইনশাল্লাহ শুক্রবার থেকে শনিবার থেকে এমন ভাবে পড়বো যে যেটা ধরবো ওটা ভালো করে শেষ করে উঠবো ইনশাআল্লাহ। তো এখন আর কেউ কিছু বলবেন? তা না হলে আমরা রেখে দিব। ঠিক আছে ভাই, তাহলে রেখে দেন আজকে মতো মতো। জি, ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, থ্যাংক ঠিক ইউ আছে, ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।